নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 119তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা শুনছি নারদ প্রশ্ন। মহর্ষি নারদ সরস্বতী প্রশ্নের মাধ্যমে যেন চেতাবনী দিচ্ছেন মহারাজ যুধিষ্ঠিরকে। রাজদৃষ্টি বা রাজার নিত্য অনুসন্ধানের বিষয় এই পর্বে 8টি প্রশ্নের 7ম প্রশ্নে অতি আধুনিক এক প্রশ্ন উত্থাপন করেছেন মহর্ষি নারদ। তিনি জিজ্ঞেস করছেন সেতু নির্মাণ প্রসঙ্গে। সেতু নির্মাণ অর্থে সরাসরি সেতু বা ব্রিজ এ ভাবনা দয়া করে আনবেন না। সেতু নির্মাণ অর্থ বহমান বিচিত্র ধারার নদীর সাথে কৃষিক্ষেত্রের এক জলধারার সংযোগ বা সেতু স্থাপন। সেতু শব্দের অর্থ এখানে সংযোগ বা যুক্ত করা। কার সাথে কার সেতু হচ্ছে? দূরবর্তী স্থানে ছড়িয়ে থাকা বিভিন্ন কৃষি ক্ষেত্রসমূহের সাথে বহমান নদীর জলধারার সংযোগ স্থাপন। এই সংযোগটি স্থাপিত হয় এটি ক্যানেল বা খালের মাধ্যমে। সোজা কথা যাকে আমরা বলি সেচ ব্যবস্থা, ইরিগেশন। এখন তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ সেচ দপ্তর আছে। সেই দপ্তরে মাথায় মন্ত্রী অমাত্যরা আছেন কেন্দ্রীয় স্তরে, আছেন রাজ্য স্তরে। সদানীরা সবসময় জলপূর্ণ নদী হতে যা বর্ষায় উপছে পড়ে সেখান হতে এই ক্যানেলের মাধ্যমে খাল কেটে দূরবর্তী প্রান্তিক ক্ষেত্রে কৃত্রিমভাবে জল সংযোগের ব্যবস্থাকে নারদ বর্ণিত সেতু বন্ধন বলে মহাভারত জানিয়েছে। এখানে জল ঢোকার পথ, জল বেরোনোর পথ, খাল তৈরির জমি, জলাশয়, স্থায়ী যে জলাধার, তার রক্ষণাবেক্ষণ, এসব কাজের দায়িত্ব রাজার। যেহেতু দেশটি কৃষি নির্ভর, অতএব কৃষি সমৃদ্ধির চিন্তা ভাবনা সুপ্রাচীন কাল হতেই ভারতবর্ষে গড়ে উঠেছে, এটাই স্বাভাবিক। তবে লক্ষ্য করার, গণতন্ত্রের প্রজাসুখের জন্য যে কর্মধারাগুলি গ্রহণ করা হয় তার সবটাই মোটামুটি সেই প্রাচীনকালে রাজতন্ত্রেই নেওয়া হয়েছে। এখানে কৃষিক্ষেত্রে জল সরবরাহের জন্য যে খাল তৈরি করা হবে তার জমি দিচ্ছেন রাজা, খাল তৈরি করার মজুরিও দেবেন রাজা। এর রক্ষণাবেক্ষণ সবটাই হবে রাজার প্রত্যক্ষ হস্তক্ষেপে, প্রত্যক্ষ দৃষ্টিতে, সরাসরি হস্তক্ষেপে, এবং গোটা কাজটাই এক যাজ্ঞিক দৃষ্টিতে দেখা হয়েছে। বহমান স্রোতস্বিনী বিপুল জলরাশিকে কৃত্রিম উপায়ে বহু মানুষের স্বার্থে শস্যক্ষেত্রের সাথে সংযোগ সাধন, বরুণকে আহ্বান করে শিবকর্মে লক্ষ্মী প্রতিষ্ঠা। বরুণ অর্থাৎ জলদেবতাকে আহ্বান করে আনছেন শিবকর্মে। শিবকর্মে অর্থাৎ
মঙ্গল কর্মে, জনহিতকর কর্মে। কি উদ্দেশ্যে? লক্ষ্মী প্রতিষ্ঠার উদ্দেশ্যে, শস্য ফসল উৎপাদনের উদ্দেশ্যে। ফসল বা শস্যই হচ্ছে লক্ষ্মী স্বরূপা, সেই লক্ষ্মী প্রতিষ্ঠায় এই ভাবটির মধ্যে যে একটি যাজ্ঞিক নতুন চিন্তাধারার উদয় হচ্ছে। এই পুরো কাজটিকেই বিশদ অর্থে ধর্ম ভাবনার সাথে যুক্ত করে বহু মানুষকে টেনে এনে সেই ধর্ম কর্মে যুক্ত করে বিপুল এক যজ্ঞক্রিয়ার মাধ্যমে পরে বহুজনের হিতার্থে, বহুজনের সার্বিক যোগদানে শাশ্বত ভারতীয় ধর্মচেতনার এক পরম উদাহরণ তুলে ধরা হয়েছে। আমরা দেখছি প্রাচীন সময়ে বড় বড় জনহিতকর সামাজিক কর্মগুলি ধর্মীয় ভাবনা সম্পৃক্ত করে দেওয়ার একটা প্রচলন ছিল। যেমন পুষ্করিণী অর্থাৎ পুকুর কাটানো, কুয়ো প্রতিষ্ঠা, অন্নসত্র, জলসত্র, পথিক আবাস, রাস্তা নির্মাণ, শিক্ষা সত্র, স্বাস্থ্য সত্র, সবগুলোকেই ধর্মকর্ম বলে চিহ্নিত করা হতো। যিনি করছেন তিনি যেন অসীম পুণ্য লাভ করবেন, পুণ্য লাভের উদ্দেশ্যে এই সকল হিতকর্ম সম্পাদন করছেন। আর এইসব কাজই সত্রকর্ম, শিক্ষা সত্র, অন্ন সত্র, স্বাস্থ্য সত্র, জলসত্র। এই সত্র কথার অর্থ হচ্ছে যজ্ঞ, যজ্ঞ কর্ম, অর্থাৎ বহুজনের হিতার্থে, বহুজনের সম্মিলিত কাজ। এই ভাবনা থেকে করা হতো। এতে লাভ হতো দুভাবে। যারা এই কাজ করছেন তারা এক বৃহত্তর উদ্দেশ্যে, এক ধর্মীয় পুণ্য লাভের আশায় এই সকল মহৎ কর্ম করতেন। তাদের এই কাজে কোনো প্রকার অহমিকা বা আত্মগরিমা জন্মাত না। আর এই কাজগুলি ধর্মকর্ম বলে, ধর্মীয় ভাবনা সম্পৃক্ত বলে সমাজের সর্বস্তরের মানুষ এইসব কাজগুলিতে সানন্দে যোগদান করতেন। তাদের সানন্দ যোগদানে কাজটি ত্বরান্বিত হতো, সুষ্ঠুভাবে হতো এবং এইসব মানুষের কিছু আয়ও হতো। প্লাস এই যে সুন্দর কাজটি এরা লাভ করতেন সমাজে, সেটি তাদের দীর্ঘকালীন লাভ এনে দিত। এইসব কাজগুলোকে তারা রক্ষা করতেন সসম্ভ্রমে এবং ব্যবহারও করতেন যত্ন সহকারে। কারণ এই সব কিছু কাজের সাথেই একটি ধর্ম যুক্ত করে দেওয়া হতো, ধর্ম ভাবনা। সামাজিক হিতকারী বৃহৎ কর্মগুলিকে এভাবে ধর্মীয় দৃষ্টিতে মুড়ে দেওয়ার, এই সকল কর্মগুলোর জন্য অর্থের, শ্রমের এবং পরবর্তীকালে সংরক্ষণের কোনো অভাব দেখা দিত না। অর্থের অভাব হতো না, শ্রমের অভাব হতো না, সংরক্ষণেরও কোনো অপ্রতুলতা ঘটত না। যারা ব্যবহার করতেন তারা সসম্ভ্রমে যত্ন সহকারে ব্যবহার করতেন। আর এভাবেই 50 শতকেরও শেষ দিকে ভারতবর্ষের বহু গ্রামে নগরে জলাশয়, রাস্তা, যাত্রী নিবাস, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, পাঠাগার, চণ্ডীমণ্ডপ, খেলার মাঠ, কত বিভিন্ন ধরনের কল্যাণ কর্ম সম্পাদিত হতে আমরা দেখেছি। এবং আজও সেই সব জিনিসের প্রত্যক্ষ নিদর্শন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। মহাভারতের সময়ের আগেও এই ভাবনা সুদূর বৈদিক কাল হতেই লক্ষ্য করা যায়। এখানে রাজার প্রত্যক্ষ মদতে এই ধরনের হিতকল্যাণ কর্মই যে হতো তা নয়, এগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সেদিকেও রাজার কড়া নজর থাকত।
আর এটা যে রাজার দায়িত্বের মধ্যেই পড়ে এ কথা স্পষ্ট করেই বুঝতে পারি মহর্ষি নারদের পরবর্তী প্রশ্ন। সেখানে তিনি জিজ্ঞেস করছেন, মহারাজ, আপনার কৃষিকর্মের সম্পূর্ণ ব্যবস্থা আবার জলদেবতার দাক্ষিণ্যের উপর নির্ভরশীল নয় তো? প্রশ্নটা শুনুন। আপনার কৃষি ব্যবস্থার, কৃষিকর্মের সম্পূর্ণ ব্যবস্থাটা আবার জলদেবতার দাক্ষিণ্যের ওপর নির্ভর নয় তো? কি মারাত্মক প্রশ্ন! অতি আধুনিক কালের চিরন্তন যে সমস্যা, যেন মহামতি নারদের প্রশ্নেই তা উঠে এলো। আজও এই আধুনিক যুগে অতি আধুনিক পরিকাঠামোর মধ্যে বৈজ্ঞানিক উন্নতির সর্বপ্রকার ব্যবস্থার মধ্যেও গণতন্ত্রের মূল কাঠামোতে অবস্থান করেও আমাদের কৃষকদের এখনো বৃষ্টির জলের জন্য হাপিত্যেশ করে যে থাকতে হয়, এর চেয়ে মর্মান্তিক বাস্তব আর কি হতে পারে? সেখানে একান্ত প্রকৃতি নির্ভর কালে, সেই সুদূর প্রাচীন সময়ে রাজাকে নারদ প্রশ্ন করছেন সেচ ব্যবস্থার কথা, প্রশ্ন করছেন তার রক্ষণাবেক্ষণের কথা, প্রশ্ন করছেন জলাশয়ের কথা, প্রশ্ন করছেন আপনার কৃষি ব্যবস্থা দেবনির্ভর নয় তো? অথচ এখনো বহু রাজ্যে বৃষ্টির জন্য কৃষকদের যাগযজ্ঞ করতে দেখা যায়। নারদ সেখানে প্রশ্ন করছেন, আপনার রাজ্যে নির্দিষ্ট স্থানে স্থানে জলপূর্ণ বৃহৎ জলাশয় তৈরি করা আছে তো? আধুনিক ভারতবর্ষের পরিকল্পনা খাতে যত কোটি কোটি টাকা জলাধারের জলের প্রবাহে বয়ে যায়, তার সামান্য অংশ যদি সদর্থকভাবে ব্যবহৃত হতো, তাহলে আমাদের প্রান্তিক বা প্রত্যন্ত অঞ্চলের কৃষি ব্যবস্থাও সবুজ, সজীব, স্বর্ণালী হয়ে উঠত। এখানেই রাজার সন্ধান কর্মের যৌক্তিকতা, যা গণতন্ত্রী মন্ত্রী আমলাদের মধ্যে প্রায়শই দেখা যায় না। এই সজাগতার কথাই, লেগে থাকার কথাই সন্ধানী দৃষ্টিতে মহামতি নারদ বারবার যুধিষ্ঠিরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, চেতাবনী দিচ্ছেন, তাকে সজাগ করে দিচ্ছেন। আর এখানেই মহাভারতের সর্বকালীন তাৎপর্য আমরা সবিশেষভাবেই উপলব্ধি করি। সন্ধান কর্মের অষ্টম এবং শেষ বিষয়টি হল শূন্যরাঞ্চ নিবেশনম, শূন্যের ব্যবস্থা করা। শূন্যের ব্যবস্থা করা, যা এই সাম্প্রতিক অতিমারির সময়ে, যখন গোটা বিশ্বের তো বটেই, বিশেষ করে আমাদের ভারতবর্ষের অর্থ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, জিডিপির হার ক্রমশই নিম্ন হতে নিম্নতমগামী হতে চলেছে, অর্থের যোগান কম, আয়ের ব্যবস্থা প্রায় নেই, সেই রকম স্থানে যাতে অর্থনীতি, অর্থ ব্যবস্থা কখনোই ভেঙে না যায়, অর্থাৎ অর্থ ব্যবস্থা যেন কখনোই নষ্ট না হয়ে যায়, সজীব সচল থাকে অর্থনীতির গতি, সেজন্য রাজনীতি কুশল এবং অর্থ অভিজ্ঞ নারদ মহারাজ যুধিষ্ঠিরকে এই উপায়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই সময় তিনি রাজাকে বলছেন, একজন রাজাকে সবসময় অর্থের খোঁজ করতে হবে। যেখানে জলের কোনো লক্ষণ নেই, সেখানেও জলের সন্ধান করতে হবে। যা কিছু পতিত, অনুর্বর, অনুৎপাদক, সবখানেই রাজার গভীর তীব্র দৃষ্টি থাকবে। এমন কোনো স্থান, এমন কোনো ভাবনা, এমন কোনো বিষয়, এমন কোনো ক্ষেত্র থাকবে না যেখান হতে রাজা কিছু না কিছু আয় করতে পারেন।
রাজার সদার আয় করতে না পারেন, অর্থাৎ সব রকম জায়গায় পতিত, অনুর্বর, অনুৎপাদক সমস্ত জায়গা হতেই রাজার কিছু না কিছু আয়ের ব্যবস্থা করতেই হবে। রাজার এই যে সদা জাগরুক দৃষ্টি, নতুন নতুন চিন্তা, উদ্ভাবনী উপায়, বিশ্লেষণ, ভাবনা, সর্বদা সর্বত্র সর্বপ্রকারে সন্ধানী গভীর নিরলস দৃষ্টি নিয়ে রাজাকে কাজ করতে হবে। রাজাকে সদা জাগ্রত হয়ে থাকতে হবে এবং সব জায়গা হতেই রাজার আয়ের উৎস খুঁজে বের করে নিতে হবে। রাজার এই সদা উদ্যোগী লক্ষ্মীবৃত্তি জগদ্ধাত্রী রূপে সদা সর্বদা রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে গতিশীল করে রাখে। এই বিদ্যাকেই প্রাচীন যুগে বলা হয়েছে মানবী অর্থবিদ্যা। মানুষের বৃত্তি বা জীবন ধারণের যে উপায়, সেই সব ধরনের উপায় একজন উদ্যোগী রাজা সর্বদা মনুষ্যবতী করে রাখার ভাবনায় নিজেকে মগ্ন রাখবেন। এটাই মনুর অর্থশাস্ত্রের মূল কথা। সেজন্য মহামতি মনু অর্থশাস্ত্রকে একটি রাষ্ট্রের প্রতি মানুষের পালন পোষণের সহায়ক শাস্ত্র বলে অভিমত দিয়েছেন। যা আছে তাকে রক্ষা করা এবং যা নেই তার খোঁজ করে এনে দেওয়া এবং বাড়তি সম্পদকে ভালো করে ভবিষ্যতের জন্য কাজে লাগানোই, আর যেখানে কোনো আয়ের সম্ভাবনা নেই সেখানেও আয় সৃষ্টি করা, এইটাই হচ্ছে শূন্যের ব্যবস্থা বা রাষ্ট্রের যোগক্ষেম বহনের তাৎপর্য। এই গভীর সুদূরপ্রসারী ভাবনা আমাদের দেশে কত হাজার বছর আগে চিন্তাশীল মানুষেরা করেছেন ভাবতেই আশ্চর্য বোধ হয়। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই ধরনের গভীর তাৎপর্যবহী ভাবনা যখন ভারতবর্ষের চিন্তাশীল মানুষেরা করছেন, তখন ইউরোপ সহ বাকি দেশগুলি ভীষণ অন্ধকারে ডুবে আছে। সেখানে সভ্যতার রূপলি রেখা ভালো করে ফুটে ওঠেনি। ঠিক এখানেই আমাদের মধ্যে এক গভীর প্রশ্নের উদয় হয়। আমাদের দেশে এত বিশাল ঐতিহ্য, এত গভীর চিন্তা, জ্ঞানের চর্চা থাকা সত্ত্বেও, আদর থাকা সত্ত্বেও আমরা এত পিছিয়ে পড়লাম কেন? কেন আধুনিক উন্নত দেশের তুলনায় অর্থনীতি, শিক্ষায়, বিজ্ঞানে আমরা পিছিয়ে আছি, বা জীবনযাত্রার মানে সর্ব ব্যাপারেই আমরা কেন এত পিছিয়ে পড়লাম? এই প্রশ্নের মাঝেই মহামতি নারদের পরবর্তী প্রশ্ন আমাদের ভীষণ নাড়া দিয়ে যায়। নারদ প্রশ্ন করছেন এবার রাজার দূরদর্শিতার সাথে রাজার বাস্তববোধের মাত্রা, দূরদর্শিতার সাথে বাস্তববোধের মাত্রার উপর এবার মহর্ষি নারদ প্রশ্ন করছেন মহারাজ যুধিষ্ঠিরকে। প্রশ্ন করে বলছেন, মহারাজ, আপনি মন্ত্রী অমাত্যদের মতামত না নিয়ে কোনো সিদ্ধান্ত একা একা নেন না তো? আবার সিদ্ধান্ত নেবার সময় বহু মানুষকে জড়ো করে ফেলেন না তো? অর্থাৎ রাষ্ট্রের কাজ নির্বিঘ্নে সমাধা করতে হলে মন্ত্রী পরিষদের অমাত্যদের সাহায্য, সুসহায়তা যে নিতেই হবে এবং এটা ছাড়া যে সম্ভব নয়, এ কথা বলাই বাহুল্য। আবার গণতান্ত্রিকতা মানে এটাও নয় যে সবার কথা, বহু মানুষের কথা শুনেই সব সিদ্ধান্ত নিতে হবে, না তাও নয়। সর্বক্ষেত্রে গরিষ্ঠ অংশের মতবাদ সবসময় নেওয়া চলে না। সিদ্ধান্ত নিতে হবে যোগ্য মানুষের কথা অনুসারে। এরপর নারদ জিজ্ঞেস করছেন
যেসব কাজে খরচা কম অথচ লাভ বেশি, সেসব কাজ পূর্বাপর বিবেচনা করে আপনি সেগুলি দ্রুত আরম্ভ করেন তো? অর্থাৎ স্বল্প ব্যয় শিল্পনীতির যে গুরুত্ব, তা প্রাচীনকালের অভিজ্ঞ অর্থবিদ মানুষেরা যথেষ্টই উপলব্ধি করেছেন। পরবর্তী প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। মহর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, মহারাজ, নির্দিষ্ট কর্মে নিযুক্ত মানুষেরা আপনার চোখের আড়ালে কোনো কাজ করে না তো? কচ্ছিন্ন সর্বে কর্মান্তা প্রসরক্ষন্তে মহীপতে। এই প্রশ্নে কর্মান্ত শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। সর্বে কর্মান্তা প্রসরক্ষন্তে মহীপতে, এই কর্মান্ত শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী পর্বে এই শব্দটির অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না।